ভারতের কৃষি অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার থেকে আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের ডাব্লিউবিসিএস, এসএলএসটি এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অনেক কাজে দিবে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্যাগার কোন অঞ্চলকে বলা হয়? দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় থাঞ্জাভুর অঞ্চলকে। নেক্সট প্রশ্ন, ডাল উৎপাদনের জন্য নিম্নলিখিত কোন শস্যটির প্যানিং প্রয়োজন হয়? ডাল উৎপাদনের জন্য চায়ের প্যানিং প্রয়োজন হয়। ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ তুলো উৎপাদক অঞ্চলটি হল ডেকান ট্রাপ। অন্ধ্রপ্রদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ ধান উৎপাদন জেলাটি হল পূর্ব গোদাবরী। ভারতের তিনটি দেশীয় রেশম গুটি হল তসর, ইরি ও মুগা। ভারতে উৎপাদিত তামাকের অধিকাংশই নিম্নলিখিত কোনটি প্রস্তুতে ব্যবহৃত হয়? তো ভারতে উৎপাদিত তামাকের অধিকাংশই বিড়ি প্রস্তুতিতে ব্যবহৃত হয়। কোন রাজ্য ইক্ষু উৎপাদনের হার সর্বাধিক? উত্তরপ্রদেশ রাজ্যে ইক্ষু উৎপাদনের হার সর্বাধিক। কোন রাজ্যকে ভারতের চিনির পাত্র বলা হয়? উত্তরপ্রদেশ রাজ্যকে ভারতের চিনির পাত্র বলা হয়। ভারতে ইক্ষু চাষ কোন কৃষির উদাহরণ? ভারতে ইক্ষু চাষ সেচ কৃষির উদাহরণ। ঝুম চাষ কি? ঝুম চাষ হলো একটি কৃষি পদ্ধতি। ভারতের নিম্নলিখিত কোন অঞ্চলগুলি তুলো উৎপাদনে প্রসিদ্ধ? তুলো উৎপাদনে প্রসিদ্ধ হলো পশ্চিম ও দক্ষিণ ভারত। রেগুর মৃত্তিকা কোনটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? রেগুর মৃত্তিকা তুলো বা কার্পাস চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী। ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদন সর্বাধিক? ভারতের পাঞ্জাব রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদন সর্বাধিক, অর্থাৎ পাঞ্জাব রাজ্যে হেক্টর প্রতি সর্বাধিক ধান উৎপাদিত হয়। নিম্নলিখিত কোন শস্যটির উপর ভারতে সবুজ বিপ্লবের সীমিত প্রভাব পড়েছিল? তো সবুজ বিপ্লবের সীমিত প্রভাব পড়েছিল ভুট্টার উপর, আর সর্বাধিক প্রভাব পড়েছিল গমের উপর। ভারতের মোট কর্মে নিযুক্ত জনসংখ্যার কত শতাংশ কৃষিক্ষেত্রে যুক্ত? তো ভারতে মোট জনসংখ্যার 65% মানুষ কৃষিক্ষেত্রের সঙ্গে নিযুক্ত। ভারতের সবুজ বিপ্লবের প্রভাব কোন শস্যের উপর সর্বাধিক? তো সবুজ বিপ্লবের সর্বাধিক প্রভাব পড়েছিল গমের উপর। সবুজ বিপ্লব হয়েছিল 1960-এর দশকে। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে, আর সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলাগকে। আর ভারতের সবুজ বিপ্লবের জনক হলো MS স্বামীনাথন। সবুজ বিপ্লব গমের সঙ্গে সম্পর্কিত। ভারতে তুলো চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী মৃত্তিকা হলো রেগুর মৃত্তিকা। নিম্নলিখিত পশ্চিমঘাট পর্বতের কোন অঞ্চলটি ভারতের কফি রাজধানী হিসাবে পরিচিত? পশ্চিমঘাট পর্বতের কোদাগু জেলা ভারতের কফি রাজধানী হিসাবে পরিচিত। কোদাগু জেলা ভারতের হলো কফি রাজধানী। নিচে কয়েকটি শস্যের নাম দেওয়া হয়েছে, এগুলির মধ্যে কোনটি খরিফ শস্য সেটা নির্ধারণ করতে বলছে। তো খরিফ শস্য হয়ে যাবে তুলো, ধান এবং গম। ভারতের কয়েকটি শস্যের নাম উল্লেখ করো, মানে উল্লেখ করা আছে এখানে শস্যের নাম, সেখানে বলছে যে কোনটা বৃষ্টি নির্ভর শস্য। তো বৃষ্টি নির্ভর শস্য হলো চীনাবাদাম, তিল এবং গম বৃষ্টি নির্ভর শস্য। গম চাষের অনুকূল পরিবেশ হিসাবে কোনটি সঠিক? এখানে যেটি সঠিক হলো তা হলো মাঝারি উষ্ণতা ও মাঝারি বৃষ্টিপাতে গম চাষ ভালো হয়। নিম্নলিখিত সারণীতে শস্য ও ভৌগোলিক উৎপাদন এলাকা মিলাতে বলছে। তো বার্লি হয়ে যাবে শীতল জলবায়ু স্বল্প মৃত্তিকা, ধান হবে উষ্ণ আর্দ্র ও অধিক উচ্চতা, উষ্ণ আর্দ্র জলবায়ু এবং অধিক উষ্ণতা, মিলেট হবে উষ্ণ শুষ্ক জলবায়ু স্বল্প মৃত্তিকা, চা হয়ে যাবে উষ্ণ আর্দ্র জলবায়ু ও অধিক উচ্চতা। নিচের সারণীতে প্রমাণ ও ব্যাখ্যা মিলাতে বলছে। তো প্রমাণ হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে বিগত কয়েক বছর যাবৎ সার প্রয়োগ ছাড়া ব্যাপক মাত্রায় নিবিড় কৃষিকার্য পরিচালনা করা হচ্ছে। তো এর সঠিক ব্যাখ্যার কারণ হলো নাতিশীতোষ্ণ বনভূমি অপেক্ষা জাতীয় বনভূমি প্রাথমিক উৎপাদন বেশি।
তো এটার প্রমাণ এটা ঠিক আছে এ, আর এর সঠিক ব্যাখ্যা হলো আর। চা কফি উভয় পার্বত্য ঢালে চাষ হয়, চাষের নিরিখে এদের দুটির মধ্যে কিছু পার্থক্য আছে, এই সাপেক্ষে নিচের তথ্যগুলি কোনটি সঠিক? এখানে যেটি তথ্য সঠিক আছে তা হলো উষ্ণ আর্দ্র জলবায়ু প্রভাবিত ক্রান্তীয় অঞ্চলে কফি ও ক্রান্তীয় ও উপক্রান্তীয় উভয় অঞ্চলে চা চাষ ভালো হয়। তো তোমরা সব সময় কারেক্ট উত্তরটা পড়বে, কারেক্ট উত্তরটা পড়লে নিজেই ভুল উত্তরটা ফাইন্ড আউট করতে পারবে। তো তোমরা খালি সঠিক উত্তরটাই পড়বে। অতিরিক্ত জলসেচ এবং জমা জলে বাষ্পীভূত হলে মৃত্তিকা লবণাক্ত হয়। কৃষিকার্যে লবণাক্ততার প্রভাব হলো মৃত্তিকায় বায়ু ও জলের প্রভাব ছিদ্রগুলি বন্ধ হয়ে যায়। মানে অতিরিক্ত জলসেচ এবং জল যদি বাষ্পীভূত হয়ে যায় তো মৃত্তিকায় বায়ু এবং জল প্রবেশের ছিদ্রগুলি বন্ধ হয়ে যায় অটোমেটিকলি। ভারতের একটি রাজ্যের কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো, প্রদত্ত তথ্যের সাপেক্ষে কোন রাজ্যটি সঠিক? তো এখানে তথ্যগুলি দেওয়া আছে, এর উত্তরাংশ শুষ্ক এবং নাতিশুষ্ক, এর মধ্যভাগে তুলো চাষ করা হয়, এখানে খাদ্যশস্য অপেক্ষা অর্থকারী ফসল অধিক উৎপন্ন হয়। তো রাজ্যটি হয়ে যাবে গুজরাট। ক্ষুদ্র জলসেচ ব্যবস্থার সাপেক্ষে কোনটি সঠিক? তো এখানে যেটি সঠিক তা হলো সার বা পুষ্টিমূলের অপচয় কমবে, শুষ্ক কৃষি জমির জন্য এই জলসেচ ব্যবস্থা করা অধিক প্রচলিত, কিছু কিছু এলাকা এই জলসেচ ব্যবস্থার ফলে ভৌমজল স্তর হ্রাস পায়। তো উপরোক্ত উক্তিতে তিনটি তথ্য সঠিক দেওয়া আছে, তো তোমরা তিনটিই পড়ে নিবে। নিচের কোন কোন কৃষিকার্যের ধারা পর্যালোচনা করলে জলবায়ুর পরিবর্তন, কার্বন নির্গমন, মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা যায়? তো মৃত্তিকা ক্ষয়, কার্বন নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করা যায় সমোন্নতি রেখা বরাবর কর্ষণ, ক্রমান্বয়ে চাষ ও কর্ষণযুক্ত জমি, এই তিনটি তথ্য ঠিক দেওয়া আছে। মিশ্র কৃষির প্রধান বৈশিষ্ট্য কোনটি? তো মিশ্র কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো পশুপালন ও কৃষিকাজ একসাথে করা যায়। এই প্রশ্নটি আইএএস প্রিলিমিনারি 2012-তে এসেছিল। তো তোমরা খালি সঠিক উত্তরটা পড়বে যে মিশ্র কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো পশুপালন ও কৃষিকাজ একসাথে করা হয়। সমোন্নতি রেখা বরাবর চাষ মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি, এটি ব্যবহৃত হয়, অপশানগুলো বলছে মরুপ্রান্তে বায়ুর কার্য প্রতিরোধে, নিচু সমতল ভূমিতে বন্যার হাতে রক্ষা করার জন্য, গুল্ম অধ্যুষিত অঞ্চলে আগাছা প্রতিরোধে। তো উপরোক্ত তিনটি তথ্য ভুল দেওয়া আছে, তাই এখানে উত্তরটা বলছে যে এগুলির কোনোটি নয়। তো এগুলি কোনোটি নয়, উত্তর হবে। নেক্সট প্রশ্ন, অনেক উদ্ভিদ নতুন জায়গাতে জন্মাতে পারে না কারণ মূল নষ্ট হয়ে যায়। নতুন জায়গায় জন্মাতে পারে না কারণ মূল নষ্ট হয়ে যায়। ভারতে কার্পাস উৎপাদনে প্রথম রাজ্য হলো, কার্পাস বা তুলো উৎপাদনে প্রথম রাজ্য হলো গুজরাট, আর দ্বিতীয়ত হলো মহারাষ্ট্র। ভারতে কফি চাষের জন্য উপযুক্ত অঞ্চল কোনটি? তো কফি চাষের জন্য উপযুক্ত অঞ্চল হলো দাক্ষিণাত্য মালভূমি। ভারতে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে চাষ করা হয় ধান চাষ, অর্থাৎ সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে ধান চাষ করা হয়। অপারেশন ফ্লাড কিসের সঙ্গে যুক্ত? অপারেশন ফ্লাড দুগ্ধ উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত। নিম্নলিখিত কোনটির সাথে পিত বিপ্লব জড়িত? তো পিত বিপ্লব জড়িত তৈলবীজ উৎপাদনের সঙ্গে। ঝুম চাষ নিম্নলিখিত কোন অঞ্চলে দেখা যায়? তো ঝুম চাষ দেখা যায় মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চলে। গুজরাতের পশ্চিম উপকূলে নিম্নলিখিত কোন প্রজাতির বাফেলো বা মহিষ দেখা যায়? তো গুজরাতের পশ্চিম উপকূলে সুটি প্রজাতির বাফেলো বা মহিষ দেখা যায়। নিচের কোন ফসলটিকে ব্রাউন পেপার বলা হয়? তো ব্রাউন পেপার বলা হয় পাটকে। নিচের পর্যায় সারণীতে শস্য ও উৎপাদনকারী রাজ্য মিলাতে বলছে, তো চাও হয়ে যাবে অসম, ইক্ষু হবে উত্তরপ্রদেশ, ইক্ষু উৎপাদনকারী রাজ্য প্রথম উত্তরপ্রদেশ, চীনাবাদাম উৎপাদনকারী প্রথম রাজ্য গুজরাট, আপেল উৎপাদনকারী প্রথম রাজ্য হিমাচল প্রদেশ। তামিলনাড়ুর কোন জেলা ক্রমবর্ধমান লবণতার জন্য চাষে অনুপযোগী হয়ে পড়েছে? তো তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলা ক্রমবর্ধমান লবণতার জন্য চাষে অনুপযোগী হয়ে পড়েছে। কোয়েম্বাটুর জেলা, তামিলনাড়ুর কোয়েম্বাটুর। নিম্নলিখিত কোন অঞ্চলে শুষ্ক কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায়? শুষ্ক কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায় দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। ধান চাষ করা হয় পর্বতের ঢালে, অর্থাৎ পর্বতের পাদঢালে ধান চাষ করা হয়। সামাজিক বনসৃজন হলো সরকারি ও বেসরকারি বা নিজস্ব জমিতে বনভূমি স্থাপন ও সেই সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ।
নিম্নলিখিত কোনগুলি খরিফ শস্য নয়? তো এখানে খরিফ শস্য নির্ধারণ করতে বলছে, তো খরিফ শস্য হয়ে যাবে যেটা খরিফ শস্য নয় সেটা নির্ধারণ করতে বলছে। তো খরিফ শস্য নয় তা হলো গম ও বার্লি। গম ও বার্লি হলো রবি শস্য। স্বাধীনতার সময় ভারতের নিচের কোন কৃষি ব্যবস্থা সর্বাধিক প্রচলিত ছিল? তো স্বাধীনতার সময় ভারতে নিবিড় কৃষি ব্যবস্থা সর্বাধিক প্রচলিত ছিল।